আমাকে আরো শক্তিশালী করে দাও। আমি টুনিয়াকে একদম সহ্য করতে পারি না। কিন্তু ও আমার প্রায় সব কাজই করে দেয়, তাই আমি কিছু বলতেও পারছি না। তা সত্ত্বেও ওকে আমি আমার হাতের মুঠোয় রাখতে চাই। তুই যেমনটা চাইছিস তেমনটা হবে। তুই শুধু আমাকে সন্তুষ্ট করে যা। ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সুন্দরপুর নামে এক জঙ্গলে ছোট্ট টুনিয়া তার সৎ মা ও সৎ বোন জয়ার সঙ্গে বসবাস করত। সে খুব দুঃখিত থাকতো, কারণ তার সৎ মা ও সৎ বোন জয়া মিলে তার উপর খুব অত্যাচার করত। এই অত্যাচারের কারণ হিসাবে সে সবসময় নিজেকে দোষারোপ করত। কি দোষ? কেন মা আমাকে সব সময় বকাবকি করে? আমি তো মায়ের সব কাজ করে দেই, আমায় তো একটুও ভালোবাসে না। আমি যদি এর থেকে ভালো আমার মা বাবার সাথেই মরে যেতাম, আর সেটা তোমার জন্য ভালো হতো। এদিকে টুনিয়ার সৎমা ডাইনিকে সন্তুষ্ট করার জন্য প্রতি রাতে পূজা অর্জন করত। সকাল হলেই বাড়িতে টুনিয়াকে দিয়েই সব কাজ করাতো। এমনিতেও তাকে ভালো করে খেতেও দিত না। আমি আর জয়া বেড়াতে যাচ্ছি, তুই বাড়ির সব কাজ ছেড়ে দিয়ে আমাদের জন্য ভালো ভালো খাবার বানিয়ে রাখবি। আমি তোমাদের সব কাজ করে দিব, কিন্তু তোমরা আমাকে এরকম বাড়িতে একলা ফেলে রেখে যেও না। আমায় খুব ভয় করে। বেশি নাটক করিসনি। তোর সাহস কি করে হলো এটা বলার? তুই আমাদের সাথে ঘুরতে যাবি? তুই এখানেই পচে মরবি। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর ছোট্ট টুনিয়া খুব কান্নাকাটি করে, কিন্তু হঠাৎ তার সামনে ছোট্ট ফুলপরি উপস্থিত হয়। আর তাকে দেখে টুনিয়া তো খুব ভয় পেয়ে যায়। কে গো তুমি? কোথা থেকে এসেছো? আমি হলাম ফুলপরি, আমি তোমার নতুন বন্ধু। কিন্তু যারা আমার সামনে কাঁদে তাকে আমার একদম পছন্দ হয় না। আগে তোমার চোখে জল মোছো আর বলো কি হয়েছে। তুমি আমার বন্ধু হবে? তুমি কি জানো কেউ আমার বন্ধু হতে চায় না। আর বন্ধু হবে কে? মা তো বাড়ি থেকেই বেরোতে দেয় না। ঠিক আছে, আমি তোমায় ঘুরতে নিয়ে যাব। না গো, আমি কোথাও যেতে পারবো না। আমার যে বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সব কাজ যদি সময় মতো না করতে পারি তাহলে মা তো আমায় মেরেই ফেলবে। এত চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। যেমনি বলা তেমনি কাজ, ফুলপরি তার জাদু দিয়ে সব কাজ করে দেয়। এই সব দেখে টুনিয়া খুব অবাক হয়ে যায় আর তার মন আনন্দে নেচে ওঠে। এরপর থেকে ফুলপরি টুনিয়ার সঙ্গে রোজ দেখা করতে আসতো। মায়ের নজর এড়িয়ে টুনিয়াকে সব কাজে সাহায্য করত। কিন্তু টুনিয়ার সৎ মায়ের সন্দেহ হতে থাকে। জানি না, কিছু তো একটা রহস্য আছে যেটা আমি বুঝতে পারছি না। টুনিয়াটার কোনো কাজে কোনো রকম ভুল হচ্ছে না। অনেক দিন হলো ওকে আজ কাঁদতেও দেখছি না। আমাকে ওর উপর নজর রাখতে হবে। এরকম ভাবে অনেকদিন চলতে থাকে। তারপর একদিন জঙ্গলের রাজা তার ছেলে রাজু বিয়ের জন্য স্বয়ংবর সভা ঘোষণা করেন। আর সকল সুন্দরী পাখিরা এই স্বয়ংবর আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনাটা টুনিয়ার সৎমার কানে গিয়েও পৌঁছয়। এই স্বয়ংবর সভায় আমার জয়া অংশগ্রহণ করবে আর জিতবেও ওই। আর তখন বড়লোক হওয়াটা আমায় কেউ আটকাতে পারবে না। ডাইনিকে বলে ওই কালো জাদুর সাহায্যে রাজা ও রানীকে নিজের মুঠোয় করে নেব। আর তারপর আমার মেয়ে রানী হয়ে যাবে। টুনিয়া তো এই খবরটা পায়নি, কারণ তার সৎমা এই খবরটা তো জানতেও দেয়নি। কারণ সে ভালো করে জানে টুনিয়া যদি সেই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করে তাহলে সেই জিতে যাবে।
ফুলপরি সেই স্বয়ংবর সবার কথাটা টুনিয়ার কাছে জানিয়ে দেয়। ফুলপরি, এইসব খবর শুনে আমি কি করব? মা তো আমাকে ওখানে যেতেই দিবে না। জয়া, ও তো আমার ছোট বোন। ও যদি রাজকুমারের স্ত্রী হয় তাহলে তো আমি খুব খুশি হব। না, তোমার বোনের মনে তোমার প্রতি খুব হিংসা। ও তো কারো ভালো স্ত্রী হতেও পারে না। কিন্তু তোমার মধ্যে এই সমস্ত গুণ আছে। আর যদি তুমি আমাকে বন্ধু মনে করো তাহলে আমার কথা শুনতেই হবে। দেখতে দেখতে স্বয়ংবর সবার দিন চলে আসে। টুনিয়ার সৎমা ও তার বোন স্বয়ংবর সবাই যাবে বলে বেশ সাজুগুজু করে তৈরি হয়ে যায়। টুনিয়াকে উদ্দেশ্য করে তার মাকে বলে যে, মা, ওকে বলে দাও আজ যেন ঘর থেকে বেরোনোর চেষ্টা না করে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কান খুলে শুনে রাখ, আজ তুই এখানেই বন্দি থাকবি। টুনিয়া কি বা করে, শুধু চুপচাপ তাদের কথা শোনে। আর তারা দুজন টুনিয়াকে ঘরে বন্দি করে রেখে চলে যায়। তোরা নিশ্চিন্ত হয়ে যা, আমি ওই দুনিয়ার উপর নজর রাখছি। এই নে জল ভর্তি জাদু গড়া, এই জলটা যার উপর ছিটিয়ে দিবি সে তোদের দুজনের বশে চলে আসবে। শুনতে পেলি তোরা দুজন? তারা দুজন চলে যাওয়ার পরে ফুলপরি ডাইনির চোখ এড়িয়ে টুনিয়ার ঘরে চুপি চুপি ঢুকে পড়ে। কি হয়েছে বন্ধু, তুমি এখনো সাজেওনি কেন? আমি কোথাও যাব না, এটা অন্যায়। আমার প্রতি মায়ের বিশ্বাস একেবারেই চলে যাবে। কোনো ভুল নেই, বরং তোমার মা যেটা করছে সেটা অন্যায়। তুমি আমার কথা শোনো, তাড়াতাড়ি চলো আমার সাথে। স্বয়ংবর সভা শুরু হওয়ার আগে আমাকে তোমাকে ওখানে পৌঁছে দেওয়ার কর্তব্য। ফুলপরি টুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দেয়। ডাইনির চোখ এড়িয়ে টুনিয়াকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত ডাইনি ওদের দুজনকেই দেখতে পেয়ে যায়। এটুকু খুদে পড়ি হয়ে তোর এত সাহস যে তুই এখান থেকে দুনিয়াকে নিয়ে যাবি আর আমি তোদের ছেড়ে দিব, এটা ভাবলি কি করে? বুঝতে পারলি? এ অনেক কষ্ট সহ্য করেছে, আমি এখান থেকে ওকে নিয়েই যাব। আটকাতে পারলে আটকে দেখাও। এ কথা বলে ফুলপরি তার জাদুদণ্ড দিয়ে ডাইনির উপর আক্রমণ করে। আর ফুলপরির জাদুর ফলে ডাইনি তো ওখানেই পাথর হয়ে যায়, আর সে ওখান থেকে এক চুলও নড়তে পারে না। এদিকে ফুলপরি টুনিয়াকে স্বয়ংবর সভায় উপস্থিত হওয়ার সাথে সাথেই স্বয়ংবর সভাও শুরু হয়ে যায়। কিন্তু ফুলপরি ওখানে পৌঁছানোর পরেই অদৃশ্য হয়ে যায়, যাতে কেউ যেন তাকে দেখতে না পেয়ে যায়। তখন টুনিয়ার সৎমা আর তার বোন রেগে একেবারে লাল হয়ে যায়। কিন্তু সেখানে তো অনেক পাখি ছিল, তাই তারা দুজন টুনিয়াকে সেখানে কিছুই বলতে পেল না। এরপর রাজু সেখানে আসা মাত্রই টুনিয়াকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। আর এখন এই স্বয়ংবর সভার কোনো মানেই নেই, আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি। এই কথা বলে রাজু টুনিয়ার দিকে হাত তুলে ইশারা করে। এই সব দেখেতেও টুনিয়ার সৎমা একেবারে পাগল হয়ে যায়। তখন সে ডাইনির দেওয়া জল জয়ের দিকে ছিটিয়ে দিতে যায়। কিন্তু ঠিক তখনই ফুলপরি সেখানে এসে সে জাদু দিয়ে তার কলসিটাকে ফেলে দেয়। তখন জয়ার মা রাগের চোটে চেঁচাতে শুরু করে। আমার মেয়ে থেকে তার অধিকার কেড়ে নিয়ে তুই কখনোই সুখী হবি না, কখনোই না। এইসব দেখে তো স্বয়ংবর সবাই সকল পাখিরা দেখে খুবই অবাক হয়ে যায়। তখন ফুলপরি ঘটনাটা সবাইকে খুলে বলে।
এতদিন ধরে আমার বৌমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি এই জঙ্গলে কিছুতেই থাকতে দিতে পারি না। কালকে আমার সৈন্যরা গিয়ে এই জঙ্গল থেকে বের করে দিবে। দয়া করুন মহারাজ, আমার মাকে আর জয়াকে ছেড়ে দিন। ওরা কোথায় যাবে? আর আমার তো কেউ নেই ওরা ছাড়া। পিতা, ও যখন এত অনুরোধ করছে তাহলে ওদের ছেড়ে দাও। ফুলপরি নিজে দাঁড়িয়ে থেকে টুনিয়া আর রাজুর বিয়ে দেয়। আর বিয়েটা তো খুব ধুমধাম করে সম্পূর্ণ হয়। ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্য আমার জীবনটা এত খুশিতে ভরে উঠেছে। এমন ভাবে চিরকাল তুমি আমার সাথে থেকো। আমি অবশ্যই থাকবো, আর তুমি এভাবে খুশি থেকো। ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে নিয়ে জলের উপরে চলে আসে। মণিমালা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে আনছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না হিরো কুমার। তুমি মেয়েদের খেয়াল রেখো। আমি আমার মেয়েদের নামও ঠিক করে রেখেছি, করি আর রুবি। আর আমার জাদু মুক্ত তোমার প্রয়োজনে ব্যবহার করো। মণিমালা, কি হলো তোমার? কথা বলো। আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে মণিমালা। মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে। হীরক কুমার তাদের কিছুতেই কান্না থামাতে পারে না। এমন সময় হীরক কুমারের মা সেখানে আসে। বাবা, তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না। আমি বলি কি, তুই আবার একটা বিয়ে কর। এ কি বলছো মা? কে এমন আছে যে আমার এই দুই মেয়ের দায়িত্ব নিতে পারে? ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে, তার নাম শামুকমালা। ঠিক আছে মা, তুমি যা ভালো ভাবো তাই করো। এর কিছুদিন পর শুভ মুহূর্তে হীরক কুমারের মা শামুকমালার সাথে তার বিয়ে দেন। শামুকমালা, আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো। ওরা যে আমার প্রাণ। তুমি কিছু চিন্তা করো না, আমি ওদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাবার আনতে যাচ্ছি, তুমি ওদের উপর নজর রেখো। এই কথা বলে হীরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন শামুকমালা মনে মনে বলেন, শুনেছি হীরক কুমারের আগের স্ত্রী ছিল জাদু মুক্তের অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী জাদু মুক্ত ছিল। সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছে আছে। চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে। আর দেরি নয়। কিছুক্ষণ পরে হীরকমালা খাবার নিয়ে ফিরে আসতেই শামুকমালা তাকে বলে, আচ্ছা হীরক কুমার, মণিমালার কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল, সেটা কি এখন তোমার কাছেই আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি। ওটা তো একটা মায়াবী মুক্ত, ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো। আচ্ছা, মুক্তটা কি দেবে আমাকে হীরক কুমার? না শামুকমালা, ওটা আমার মণিমালার একমাত্র স্মৃতি, ওটা আমি কাউকে দিব না। শোনো শামুকমালা, আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি। তুমি রবি আর করিকেও খেয়াল রেখো। আমি আসছি, কেমন? এই কথা বলে হীরক কুমার সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর করি আর রবি যখন খিদের জ্বালায় কাঁদতে থাকে। ওহ, আবার কান্না শুরু হলো। এই দুই সৎ মেয়ের আমি আর খেয়াল রাখতে পারবো না। এমনিতে তো আমি জাদুমুক্ত পেলাম না, তার উপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো, যত্ন রাখো, আমি পারবো না। এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাঁদতে থাকে। আর এই সমস্ত ঘটনা নদীর ওপর হেলে থাকা তাল গাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি। আহারে, কি নিষ্ঠুর! বাচ্চাগুলিকে না খেয়ে দিয়ে চলে গেল। খিদের জ্বালায় তো বাচ্চাগুলি খুব কষ্ট পাচ্ছে। আমি বরং গিয়ে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে আসি। শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে
আর বাচ্চা দুটোকে খাওয়ায়। খাওয়া হয়ে গেলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায়। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আজব ব্যাপার তো, এই বাচ্চাগুলো দিব্যি আছে। আমি তো এদের খাওয়াই না, যত্ন করি না, তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না। এরা তো বেঁচে থাকলে আমি তো জাদুমুক্ত কিছুতেই পারবো না। আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে। কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে। এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে। তুমি কিছু তো একটা উপায় বের করো কালনাগ, আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্তটা পেতেই হবে। তুই একদম চিন্তা করিস না, আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি। তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন ডাইনি বলে, কি কাণ্ড! বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে। এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি। আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে জলের উপরে নিয়ে চলে আসে। তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে। আর করি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ডাইনি, এরা কারা গো? কোথা থেকে মানব সন্তানের জীবিত বাচ্চাকে নিয়ে আনলে? এরা আমার নিজের সন্তানের মতো। তাদের সৎমা খুবই নিষ্ঠুর, তার হাতে এদের প্রাণ পর্যন্ত দিতে বসেছিল। তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরাও না হয় এই দুই কন্যাকে আজ থেকে দেখাশোনা করব। তারপর সব ডাইনিরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে। অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরকমালা যখন বাড়ি ফেরে শামুকমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে। আর এই কথা শুনতেই, এটা কি করে সম্ভব? আমি তো ওদেরকে ভালো করে তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম। আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে প্রবেশ করব না। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায়। এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায়। এই বোন, চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, চল ছিপে করে খুব মাছ ধরবো আর অনেক মজা হবে। ওদিকে তখন হীরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করি আর রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না। করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গৃহে ফিরবো না। তাছাড়া আমি এই জলরাজ্যেই থাকতে পারছি না। আমি বরং জাদুমুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদুমুক্তির সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমারের জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই রবি, এই জঙ্গলে কে এমন করে এভাবে চিৎকার করে রাখলো? হ্যাঁ চল তো গিয়ে দেখি। করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে। এ কি, এই মানুষটাকে তো বিষধর সাপে কামড়িয়েছে। আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। হ্যাঁ, মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই জন্মিয়েছি। সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না? তারপর রবি আর করি জাদুমুক্তের সাহায্যে হীরক কুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয়। আর সাথে সাথেই হীরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে। এ কি, আমি এখনো বেঁচে আছি? তোমরা কারা? তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো?
হ্যাঁ, আমরা জাদু করেই তোমার শরীর থেকে বিষ নামিয়েছি। আমরা দুই বোন, রবি আর কুড়ি। আমরা এই জঙ্গলে থাকি, কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ, এই জঙ্গলে কি করছো? কি বললে তোমাদের নাম রুবি আর করি? তোমরা এই জঙ্গলেই থাকো? এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে। এই হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা। তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্য ঘুরে দেখতে পারো। ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে, কখনো নয় হীরক কুমার, রবি করি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংসার হতে পারে। আমি সেটা হতে দিতে পারি না। এ কি, তুমি তো এক ডাইনি, এইসব কথা বলছো কি করে? তুমি আমাকে চিনলে কি করে? তারপর ডাইনি হীরক কুমারকে অতীতের সব কথা খুলে বলে। আর সব কথা শুনে হীরক কুমার বলে, তার মানে এরাই আমার হারিয়ে যাওয়া রুবি আর করি। ডাইনি, আমাদের মেয়েকে নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও। আমি কথা দিচ্ছি, সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেব। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায়। তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না। তোর মায়াবী জাদু শক্তি আভাস পেতেই কালনাগ যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাদের পিছু নিয়েছে। এই জল রাজ্যে থাকা আর নিরাপদ নয়। এই বলে পদ্মরানী তার মেয়েকে পদ্মবিলের জলের একটা পদ্ম ফুলের উপর রেখে দেয়। বলি শুনছো, ঘরেতে একটুও চাল নাই। এবার জমিতে একটাও ফসল ভালো হয়নি। হ্যাঁ গিন্নি, খুবই চিন্তায় আছি। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে। তুমি এক কাজ করো, ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে। পদ্ম কাটা গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না। তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে, তাহলে দুটো পয়সা রোজগার হতো। হ্যাঁ গিন্নি, তাই করি। দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা। এই কথা বলে জয়দেব ওই পদ্মবিলে যায়। তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায়, বাচ্চা কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু কান্নার আওয়াজটা কোন দিক দিয়ে আসছে? জয়দেব আজ অনুসরণ করে এগোতে গিয়ে দেখে একটা বড় পদ্ম ফুলের উপর ফুটফুটে সুন্দর বাচ্চা শুয়ে শুয়ে কাঁদছে। বড় পদ্ম ফুল আর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে এখানে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের বিল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে, এই বিলের তলায় আমার রাজ্য। ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, ওকে খুব যত্নে রেখো। কিন্তু মনে রেখো, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। যখন তার 5 বছর পূর্ণ হবে, তখন তার মধ্যে জৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না। ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে, না হলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। মোহিনী, ও মোহিনী, কাকে এনেছি দেখো। উপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো? আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে? এই আসার সময় হলো? ও মা, এই তো ফুটফুটে মেয়ে। কোথায় পেলে একে? গোটা শরীর থেকে যেন ঠিকরা বেরোচ্ছে। বলছি মোহিনী, কিন্তু তার আগে তুমি কথা দাও, এ কথা তুমি কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কাউকে কোনোদিনও কিচ্ছু বলবো না। জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে। এ আজ থেকে আমার মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিলের থেকে পেয়েছি। পদ্ম ফুলের আরেক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম কমলিনী। কিন্তু আমাদেরই তো অভাবের সংসার, আমাদেরই তো একবেলা খাবার জোটে না। তাহলে আবার বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে। জয়দেব, বাড়িতে আছো নাকি? ও জয়দেব, আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে তো একদম ফসল ভালো হয়নি। খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো। তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছো, তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুকুব করেছেন।
তোমার সততা দেখে জমিদার বাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদারের সাথে দেখা করো। আমি চললাম। এ মেয়ে আমি আজই পেলাম, আর আজই আমি সুখবর পেলাম। এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে। জয়দেব জমিদার বাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দুঃখ কষ্ট ও অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হয়ে যায়। এমনই একদিনই সকালবেলা, গিন্নি, কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে। ওর জন্য তুমি পঞ্চবেরি রান্না করো, কেমন? ওই দিকটা গিয়েছে, খোঁজো খোঁজো, পদ্মবিলে গিয়ে এভাবে ওরা পদ্মবিলের দিকে ছুটছে কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটছে। চলো তো গুনি, দেখি গিয়ে। তখন তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ি অনুপ পদ্মবিলের জলে ডুবে গিয়েছিল, আর সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এই অনু, কি হয়েছে তোর? উঠে পড় না অনু, দেখ তোর ভয়ে সবাই কত কান্নাকাটি করছে। কমলিনী অনুর মাথায় হাত বুলাতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনুর মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে চোখ মেলে তাকায়। এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব। এই মেয়ে যে মা মহামায়া। দূর, কি যে বড় তোমরা। এসব কিছু না, এসব কিছু না। এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সাপ কাটে। ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না, তখন গ্রামের সবাই বলে কমলিকে ডাকতে। আর কমলিনী এসে সাপে কাটা ক্ষত স্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায়। আমাদের কমলিনী শক্তি মায়াবী শক্তির অধিকারী। আমাদের গ্রামের দুঃখ কষ্ট ঘোচাতে সৃষ্টিকর্তা একে পাঠিয়েছেন। এইভাবে দিন কাটতে থাকে। গ্রামের কোনো সমস্যা, অসুখ বিসুখ, জমিতে ফসলের ক্ষতি, সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায়। এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি। কাল অমাবস্য মহাযজ্ঞে আমার 108টা পদ্ম ফুল লাগবে। থালিতে 107টা পদ্ম ফুল রয়েছে। আমাকে এখনো একটা পদ্ম ফুল জোগাড় করতে হবে। শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে। যাই, সকাল হওয়ার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসি। সেই ডাইনি বুড়ির ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে। সন্ধান করতে করতে সেই যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী, তাই এই সব গ্রামের সকলেই জেনে নিয়েছে। সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা। আমার খুব ভয় করছে গো। যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়, কেউ ক্ষতি করে দেয়, আমরা তো কাউকে বলতেও পারবো না। ও যে কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো এক মায়াবী পদ্মবিলের মেয়ে, পদ্মরানী মেয়ে। আমার 108টি পদ্মবিল ব্যবস্থা হয়ে গেল। কাল আমি এই মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদুর সমস্ত শক্তি লাভ করব, আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী। পরের দিন সকালবেলা জয়দেব কাজে বেরিয়ে যায়, আর মোহিনী তখন রান্নাঘরে বসে রান্না করছিল, আর কমলিনী ঘরে খেলা করছিল। আর সেই সুযোগে ডাইনি বুড়ির এক ছদ্মবেশে, মা, মা, কমলিনী বাড়িতে আছো নাকি? কমলিনী। কে কে ডাকে আমায়? মা, কেউ মনে হয় আমায় ডাকছে। কে? ভিতরে এসো। আমি পাশের গ্রামে থাকি। আমার নাতির 10 দিন ধরে খুবই জ্বর, কিছুতেই কমছে না। মরণ বাঁচার অবস্থা। শুনেছি কমলিনীর হাতের ছোঁয়ায় সবাই ভালো হয়ে যায়। আমি একবার কমলিনীকে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি। সব বুঝতে পেরেছি বুড়িমা, কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দেই না। ওর বাবাও বাড়িতে নেই। তুমি বরং কাল সকালে এসো। যদি আজ রাতে আমার নাতিটার কিছু হয়ে যায়,
দিনের মধ্যে তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, এই তো পাশে গ্রাম। এই ঢাকমিটি কত দূর থেকে এসেছে, বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো। এই কথা বলে কমলিনী বুড়ির সাথে বেরিয়ে পড়ে, কিন্তু বুড়ি ষড়যন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গুহার সামনে এসে আসল ডাইনির রূপ ধরে। এ কি, কে তুমি? তুমি তো এক ডাইনি, আমাকে কেন এখানে নিয়ে এলে? আজ রাতে তোর মাথাটাই তো আমার মহাযজ্ঞে আহুতি দিব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। হা 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 হা। কমলিনী ভয়ে কাঁদতে থাকে, আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে, আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে। কি বলছো গো গিন্নি? নিশ্চয় কমলি কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় বৃষ্টি দুর্যোগ হচ্ছে। আমি এখন ওকে কোথায় খুঁজি? চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিবেন। মোহিনী আর জয়দেব পদ্মবিলের কাছে পৌঁছয়, আর পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে ডাকতে থাকে। পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্মরানী। তারপর সমস্ত কথা শুনে পদ্মরানী বলে, আমার মেয়েকে এক ডাইনি পাশের গুহায় বন্দি করে রেখেছে, ও ভয়ে কাঁদছে। ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে। ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই নীল পদ্মটি তোমার কাছে রাখো, লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে। এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায়। তারপর নীল পদ্ম ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায়। তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরানীর কাছে যায়। তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয়, ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও। এসব কি বলছো বাবা? আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাব? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই পদ্মরানী হলোই তোর আসল মা। তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে। সবকিছু শুনে কমলিনী বলে, পদ্মরানীর সাথে আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। পদ্মরানী, তুমি আমাকে কথা দাও, বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে। ঠিক আছে মা, কথা দিচ্ছি। তোমার পালিত বাবা মাকে একটা জাদুর সেদ্ধ পদ্ম ফুল দেব। তারপর পদ্মরানী জাদু করে শ্বেতপদ্ম নিয়ে আসে। তারপর জয়দেবকে শ্বেতপদ্ম দিয়ে বলে, যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে, এই শ্বেতপদ্ম বিলের জলে স্পর্শ করবে, আর তখনই কমলিনী আর আমি চলে আসবো বিলের জলে। আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেতপদ্ম স্পর্শ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায়। মাঝে মধ্যে কমলিনীকে মোহিনী আর জয়দেবের যখনই দেখার ইচ্ছে হয়, তারা ওই শ্বেতপদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলিনী উপরে উঠে আসে। তাদের সাথে কথা বলে সময় কাটায়, আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই শ্বেতপদ্ম স্পর্শের ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায়। লম্বা একটা হাত বের করে ঘুন্টি ছানার গলাটা চেপে ধরে। মা, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও মা, কোথায় গেলে? পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা। পাহাড়ি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আরো অনেক দূর। সেই ভারী মনোরম পরিবেশ। এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসতো শীতের ছুটিতে পিকনিক করতে। এই সবাই চলে এসো, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। আগে বাচ্চারা বসবে, তারপর বড়রা বসবে। বাবু, খেতে চলে আসো। লক্ষ্মী সোনা, তাড়াতাড়ি এদিকে আসো। পিকনিকে এসে সারাদিনে খেলাধুলো আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে, তখন গাছের ডালে বসে একটি কাক ডেকেই চলেছে। উহ,
এই কাকটা তো আমার কানের কাছে ডেকেই মাথাটা খারাপ করে দিল। দাঁড়াও বৌদি, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি কাকটাকে তাড়িয়ে দিয়ে আসছি। এই যা যা, হুস হুস হুস, যা যা। তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় নিম গাছে তার বাসায় ছিল তার দুটি ছানা, একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা। ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে, মা, ও মা, তুমি কি খাবার এনেছো? আমাকে তাড়াতাড়ি খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমারও খেতে পেয়েছে, আমায় খেতে দাও না মা। ও মা, আমায় খেতে খেতে দাও, দাও, খুব আমারও খিদে খুব খিদে পেয়েছে। পেয়েছে। মা কাকটি তার ঘন্টি ছানা ও ঘন্টু ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে। তখন আমি খাবো না, আমার পেট ভরে গেছে। একটু খেলে কি করে হবে সোনা, ভালো করে খেয়ে নাও। দেখো সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে, আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও। ভাত খেতে হবে না, চিকেনটা একটু খাও, আচ্ছা পাঁপড় খাও, চাটনিটা একটু খাও। ওই দেখো, কাকটাকে তাড়ালাম, আবার চলে আসছে। এবার লাঠির পিঠা করতে হবে বুঝছি। আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো, ওর মনে হয় খুব খিদে পেয়েছে। আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বরং দিয়ে দেই। এই বলে বাচ্চা ছেলেটির মা মাংস টুকরোটি একটু দূরে ফেলে দেয়। কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংসের টুকরোটি মুখে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আয় রে ঘন্টি ছানা আর ঘন্টু ছানা, দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো মা, কি এনেছো? ও, এটা তো মাংস। আমি মাংস খাবো, কি মজা, কি মজা। না, আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। এমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে। আজ মাংসের টুকরোটা পেয়েছি, খেয়ে নাও, কাল দেখবো জিজি মাছ কোথা থেকে পাওয়া যায়। না মা, আমি কিছুতেই মাংস খাবো না, আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছই খাবো। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। এত কষ্ট করে ভয় পেয়ে তারা খেয়ে একটি মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায়। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। এই নিম গাছের পাশে ছিল এক মস্ত তাল গাছ, সেই গাছে ছিল শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ আমার পেটের বড় জ্বালা, শিগগিরি দাও খেতে। কি করবো কাল ঝোলা পাল, বাসি ভাত পোড়া রুটি, চা পাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালা জুড়াই। কাঁদে না সোনা, আমার সাধু সোনা, তোমার তো দিনের বেলা ঘুম ভাঙবে না, রাতের বেলা খাও। আমার পেটে বড় জ্বালা, চেঁচিয়ে করবো কান জ্বালা। এদিকে তখন শাকচুন্নি তার সাধু সোনার খিদে নিয়ে ব্যস্ত, ওদিকে তখন কাক নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে। এখন আমি জিজি মাছ কোথায় পাই? ঘন্টু ছানাটা এত দুষ্টুমি হয়েছে যে যা বাহানা করবে তাই এনে দিতে হবে, কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকা তো নিরাপদ নয়। কি হয়েছে কাক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার ঘন্টু ছানা ভালো আছে তো? ও মাছরাঙ্গা, তুমি এসেছো তো ভালোই হয়েছে। হ্যাঁ, ঘন্টু ছানা ভালোই আছে, কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে, কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না। তুমি কি আমাকে একটা মাছ ধরে দিবে? ও এই ব্যাপার, আমি তোমাকে এক্ষুনি মাছ ধরে এনে দিচ্ছি।
এই কথা বলে মাছরাঙা ঝপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয়। তারপর সেই মাছটি মুখে নিয়ে কাকটি উঠতে থাকে। কিন্তু ওদিকে তখন শোনো শোনো, চাচাস না বাবু, এই পাশে নিম গাছে আছে কাকের বাসা। সেখানে আছে একটি ঘন্টু ছানা আর একটি আছে ঘন্টি ছানা। ঘন্টি ছানাটা ভারী দুষ্ট, সে তার মায়ের কোনো কথা শোনে না। আমি বরং তাকে ধরে নিয়ে আসি। তারপরেই সেই শাকচুন্নিটা তাল গাছ থেকে কাকের বাসার দিকে লম্বা করে হাত বার করে ঘন্টি ছানার গলাটা চিপে ধরে। মা বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? মা বাঁচাও। তখন ডাইনি ঘন্টি ছানার গলা ধরেই নিম গাছের ডালে নেমে আসে। নানা, এখন কেন তোর মা বাঁচাবে? তুই কি মায়ের কথা শুনি? কেমন মানা করিস যে মায়ের কোনো কথা শোনে না, মায়ের কষ্ট বোঝে না। আমি তাকে আমার বাসায় ধরে নিয়ে যাই। শাকচুন্নি, আমার ঘন্টি বুনুকে ছেড়ে দাও, ও আর দুষ্টুমি করবে না। মা, মা বাঁচাও, মা বাঁচাও। ঠিক সেই সময় তার কাকমা মাছ নিয়ে এসে পৌঁছয়। এমন ভয়ানক কাণ্ড দেখেই শাকচুন্নি, এ কি তুমি করছো? তুমি আমার ঘন্টি ছানা গলা চিপে ধরেছো কেন? তোর ঘন্টি ছানা খুব দুষ্টুমি, আমি দেখেছি। সে তার কোনো কথা শোনে না, কেবল বায়না করে, খেতে চায় না, সময় মতো ঘুমোতে চায় না। তোকে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার সাধু সোনা খুব খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমি আর দুষ্টুমি করব না। মায়ের সব কথা শুনবো, আমি আর কোনোদিন বায়না করব না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি। ঠিক আছে, মনে থাকে যেন আমি ওই তাল গাছেই থাকি। আমি সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। যেই দুষ্টুমি করতে দেখবো, অমনি লম্বা হাত বার করে তুলে নিয়ে যাব কিন্তু। এরপর শাকচুন্নি তার তাল গাছে ফিরে যায়। আমার কই কাকে ছানা, খাবো আমি মুড়মুড়ের ডানা। বাচ্চা ছেলে নেই মাংস, আমি তোর জন্য এনে দিব রান্না করা মাংস। তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে। এরপর থেকে ঘন্টি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না। তারপর সেখান থেকে মৎস্যকন্যাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়। আর মৎস্যকন্যার হাতে জাদু মুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপ দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর তীরে ছোট্ট ভাঙ্গা কুটিরে এক নাগিন বসবাস করত। কখনো নদীতে মাছ ধরে, আবার জঙ্গলে ফলমূল খেয়ে কোনো রকমে তার দিন কাটতো। হে প্রভু, এই কষ্টের দিন কি আমার কোনোদিন শেষ হবে না? খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে। ছিপটা নিয়ে নদী থেকে কটা পুঁটি মাছ ধরে নিয়ে আসি। এই কথা বলে নাগিন ছিপ নিয়ে নদীতে যায় আর নদীতে ছিপ ফেলে। এমন সময় সে দেখতে পায় নদী থেকে এক মৎস্যকন্যা উঠে আসছে। তার গোটা শরীর সোনা দানা মণিমুক্তদের ভরিয়ে। তাই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় মৎস্যকন্যার রূপ পরিবর্তন করে মনুষ্য রূপ ধারণ করে ডাঙ্গায় উঠে জঙ্গলের দিকে চলে যায়।
ও বাবা, এটা আবার কে? এই মৎস্যকন্যা তো কোনোদিন আগে নদীর ধারে দেখিনি। আরে, নিজের রূপ পরিবর্তন করে এমন মানুষের রূপ ধরলো কি করে? না 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 না, ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এই কথা বলে নাগিনী নদীর ধারে একটা গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় ওই মেয়েটি আবার ফিরে আসে, আর আবারও তখন মৎস্যকন্যা রূপ ধারণ করে জলের নিচে চলে যায়। এই মৎস্যকন্যার কত সুন্দর সুখের জীবন, সারা শরীর সোনা দানা মণিমুক্ত ভরা। কেমন নিজের রূপ পরিবর্তন করে জলের নিচে আবার ডাঙায় ঘুরে বেড়াচ্ছে। আমিও যদি এমনটা করতে পারতাম। কিন্তু মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করছে কি করে? আমাকে তো ওর উপর একটু নজর রাখতে হচ্ছে। এরপর দিন থেকে নাগিনী বেশ কয়েকদিন ওই মৎস্যকন্যার উপর নজর রাখতে থাকে। হঠাৎ একদিন মৎস্যকন্যা যখন নদীতে ফিরে যাবে, ঠিক তখন ও মৎস্যকন্যা, মৎস্যকন্যা, একটু দাঁড়িয়ে যাও না গো। তোমাকে বেশ কয়েকদিন ধরে এই নদীর পাড়ে দেখছি। তোমাকে কি সুন্দর দেখতে, তোমার কি সুন্দর মুখের হাসি। আমি তোমাকে একটু বন্ধু করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? কেন হব না? আমার নাম ঝিনুকমালা, তুমি আমাকে ঝিনুক বলে ডেকো। আচ্ছা ঝিনুকমালা, আমি তোমাকে রোজ দেখি তুমি মানুষের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে চলে যাও। তুমি তোমার নিজের রূপ কিভাবে পরিবর্তন করো গো? এই জাদুমুক্তের সাহায্যে আমি যে কোনো রূপ পরিবর্তন করতে পারি। এই কথা বলে ঝিনুকমালা আর নাগিন বেশ কয়েকক্ষণ ধরে কথা বলতে থাকে। এইভাবে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে নাগিনী যখনই ঝিনুকমালার সঙ্গে দেখা হতো, ঝিনুকমালাকে নাগিনী দুঃখের কথা শোনাতো। এই কথা শুনে ঝিনুকমালা আর নাগিনীর জন্য কিছু সুস্বাদু খাবার আর কখনো কখনো বেশ সুন্দর সুন্দর কিছু উপহার আনতো। এই বোকা ঝিনুকমালাকে দিয়ে বেশ লাভই হচ্ছে ভালোই। কোন রকম কষ্ট ছাড়াই বেশ দুবেলা পেট পুড়ে খেতে পাচ্ছি, আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি। কাল থেকে তার কাছে আরো বেশি বেশি দুঃখের কাহিনী গাইতে হবে। পরের দিন সকালে নাগিনীর সাথে মৎস্যকন্যা ঝিনুকমালা মনুষ্য রূপ ধারণ করে নাগিনীর সাথে হাঁটছিল জঙ্গলের পথে। এমন সময় নাগিনী বলে, মৎস্যকন্যা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আমার বড্ড খিদে পেয়েছে গো, কিন্তু এই জঙ্গলে কি যে খাই। তারপরে ঝিনুকমালা দেখতে পায় একটি গাছে বেশ কিছু সুস্বাদু ফল রয়েছে। দেখো বন্ধু, ওই গাছটাতে কত সুন্দর সুস্বাদু খাবার রয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে ঝিনুকমালা জাদু মুক্তের সাহায্যে টুনি পাখির রূপ ধরে গাছ থেকে ফল পেড়ে আন। তারপর নাগিন আর সে ভাগাভাগি করে খায়। ও বাবা, ঝিনুকমালা, তুমি টুনি পাখির রূপ ধারণ করতে পারো? হ্যাঁ বন্ধু, শুধু টুনি পাখি নয়, এই জাদু মুক্তের সাহায্যে আমি যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারি। আমি তোমার রূপও ধারণ করতে পারি, দেখবে? এই কথা বলে ঝিনুকমালা তার সামনে নাগিনের রূপ ধারণ করে। এই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায়। ঝিনুকমালা আবারও নিজের রূপে ফিরে আসে। তারপর সে নাগিনকে জলের নিচে থাকা তার রাজ্যের কথা, ওখানকার জীবের কথা, এছাড়া সোনা দানা মণিমুক্তের এইসব গল্প শোনাতে থাকে। তাই শুনে তো নাগিনীর বেশ লোভ হয়, আর সে মনে মনে বলে, যে কোনো মুহূর্তে এই বোকা ঝিনুকমালার কাছ থেকে ওই জাদু মুক্ত ছিনিয়ে নিতে হবে। তারপর আমিও যে কোনো রূপ ধারণ করতে পারবো, আর মৎস্যকন্যা রূপ ধরে জলে নিচে গিয়ে সব সোনা দানা নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধু, আমি এবার আসি, অনেক দেরি হয়ে গেছে, কাল আবার দেখা হবে। তারা দুজনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নাগিনী উঠে নদীর ধারে গিয়ে মাথায় 10টি বুদ্ধি আটকাতে থাকে। এমন সময় এক শিকারী সেই নদীর পাড়ে শিকার খুঁজতে আসে।
আর শিকারী নাগিনকে দেখে বলে, ও মাই গড, এটা আমি কি দেখছি? এটা তো একটা ইচ্ছাধারী নাগিনী। ওর কাছে নিশ্চয়ই নাগমণি আছে। আর নাগমণি মানেই তো সোনা দানা মণি মুক্ত আরো কত কিছু। আর একে বন্দি করতে পারলেই তো আমার সব ঋণ ফুল হয়ে যাবে। এই কথা বলে সেই শিকারী একটা জাল দিয়ে সেই নাগিনকে বন্দি করে। কে বন্দি করলো আমাকে? খুলে দাও, খুলে দাও বলছি, এখনই খুলে দাও আমাকে। তারপর সেই শিকারী নাগিনের দিকে বন্দুক তুলে বলে, এক্ষুনি তোমার কাছে যে নাগমণি আছে সেটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিব। ওরে বাবা, আমার নুন আনতে পান্তা ফুরাই, আর আমার কাছে আছে নাগমণি। বিশ্বাস করো, আমার কাছে কোনো নাগমণি নেই। তুমি একটা ইচ্ছাধারী নাগিনী, আর তোমার কাছে নাগমণি নেই? তুমি আমাকে বোকা বানাচ্ছ। ঠিক তখনই নাগিনীর মাথায় এক দুষ্টু বুদ্ধি আটে যায়, আর সে বলে, সত্যি বলছি, আমার কাছে নাগমণি নেই, কিন্তু আমি একজনকে চিনি যার কাছে সোনা দানা মণি মুক্ত অনেক ধন সম্পত্তি আছে। কে? কে সে? আমাকে জাল থেকে মুক্ত করে তুমি গাছের আড়ালে গিয়ে লুকাও, আর আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নিব, আর তুমি এসে তাকে বন্দি করে নিও। নাগিনীর কথা মতো শিকারী গাছের আড়ালে লুকিয়ে পড়লে, আর কিছুক্ষণ পর ঝিনুকমালা নাগিনীর সাথে দেখা করতে এলে। আচ্ছা ঝিনুকমালা, তোমার ওই জাদু মুক্তটা আমাকে দেবে? আমাকে না হাতে নিতে খুব ইচ্ছে করছে। কেন দিব না বন্ধু, এই নাও। এই কথা বলে ঝিনুকমালা সেই নাগিনীর হাতে জাদু মুক্ত দেয়। অমনি নাগিন মুখে করে সিটি বাজাতে থাকে, আর সাথে সাথে শিকারী পিছন থেকে এসে ঝিনুকমালাকে বন্দি করে দেয়। এ কি, কে বন্দি করলো আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বন্ধু, বন্ধু বাঁচাও আমাকে। বাঁচাবে? শুধু তোমার কাছ থেকে আমার এই জাদু মুক্ত নেওয়ার কথা ছিল, নেওয়া হয়ে গেছে। তোমার বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই। শিকারী, এবার তুমি একে নিয়ে যেতে পারো। শিকারী ঝিনুকমালাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ঝিনুকমালা অঝরে কাঁদতে থাকে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে নাগিন খিলখিলিয়ে হাসে আর বলে, এবার আমি এই জাদু মুক্তের সাহায্যে আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো, যা খুশি তা করব। প্রথমে আমি শিকারের রূপ ধারণ করব, তাহলে জঙ্গলের পশু পাখি সবাই আমাকে ভয় করবে। এই জাদু মুক্ত আমাকে শিকারী বন্ধু বানিয়ে দে তো, দে তাড়াতাড়ি দে। কিন্তু নাগিনীর কোনো রূপ পরিবর্তন হয় না। সে আবারও চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এ কি, আমার তো রূপ পরিবর্তন হচ্ছে না। মৎস্যকন্যার মুখ থেকে তো আমার মন্ত্রটা শিকারী হলো না। শিকারী যে ওকে কোন দিকে নিয়ে গেল? তারপর নাগিনী সেই শিকারীর জুতোর ছাপ অনুসরণ করতে করতে একটি কুটিরের সামনে এসে পৌঁছয়, আর সেখানে গিয়ে দেখে মৎস্যকন্যাকে একটা চৌবাচ্চায় খাঁচায় বন্দি করে রেখেছে। সেখানে গিয়ে নাগিন বলে, এই যে ঝিনুকমালা, তোমার জাদু মুক্ত হাতে নিয়ে কোন মন্ত্রের সাহায্যে রূপ পরিবর্তন করতে হয় সেটা আমাকে বলে দাও তো। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে তুমি কোন সাহসে এ কথা বলছো নাগিন? তোমার এত লোভ! বেশি জ্ঞান দেখিও না, তাড়াতাড়ি বলো দেখি মন্ত্রটা। ঠিক আছে, তোমাকে বলতে পারি, তার সাথে তোমাকে অনেক ধন সম্পদ উপহার দিতে পারি যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো। এই কথা শুনে নাগিনী শিকারীর ঘরে যায়। যেই বালিশের নিচে চাবি সরাতে যায়, অমনি শিকারী পিছন থেকে এসে নাগিনীর দিকে বন্দুক তুলে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে চাবি চুরি করতে আসছিস? আমি তোকে এক্ষুনি গুলি করে দেব। এই কথা শুনে নাগিন কাল সাপের রূপ ধারণ করে আর শিকারীর পায়ে কামড় বসিয়ে দেয়।
তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়। মৎস্যকন্যার হাতে জাদুমুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? জাদু মুক্তটা আমাকে দাও, আর জাদু মুক্ত দিয়ে রূপ পরিবর্তনের মন্ত্রটা আমাকে বলে যাও। আর আমার ধন সম্পদ কোথায় গেল, ওগুলো আমার দিয়ে যাও। পিছন থেকে ছুরি মেরে তোমার মনে থাকে না, আর ধন সম্পদ তো তুমি পাবেই না। আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। আর তুমি যেমন কষ্টে যেভাবে দিন কাটাতে, আর সেভাবেই তুমি সারা জীবন থাকবে। এই কথা বলে ঝিনুমালা নদীতে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। আর নাগিনী নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। রাগিনী বস্তার আড়াল থেকে যেই পালাতে যাবে, ঠিক তখনই ও বাবা, নতুন বউ, তোর তো দেখছি ঘুম ভেঙে গেছে বুঝি, পালাচ্ছিলিস? তারপর শেওড়া গাছে বসে পা দোলাচ্ছিল সেই শাকচুন্নি। আমি তো নতুন বউ, রাগিনীর হৃদয়ে সংসার করতে আমাকে দেয়নি। তারিয়ে একেবারে দেম ছাড়া করেছিল। আচ্ছা, ওই বাড়িতে কি নতুন বউ আবার ফিরে এসেছে? তান্ত্রিক তো এখানে, গিয়ে গিয়ে দেখলে হয় না? এই কথা বলে শাকচুন্নি আবার সেই উড়ে যায় দিঘল গ্রামে, রাগিনীদের বাড়ি, এবং সেখানে গিয়ে বসে তাদের সেই উঠানে তেঁতুল গাছটাতে। তারপর সারা দিন পেরিয়ে সন্ধে নেমে আসে। বৌমা, ও বৌমা, একবার ঘর থেকে বাইরে এসো না বৌমা। ইয়েস মামি, বলুন কি বলবেন? মামি, ও বৌমা, মামি তো মামার বউকে বলে, আমি তো তোমার শাশুড়ি মা। যাকগে সেই কথা, শোনো না, আজ পিঠে পার্বণের দিন। আমি রান্নাঘরে চালের গুঁড়ি, গরম জল, দুধ সব করে রেখে এসেছি। ঝটপট কটা পিঠে বানিয়ে ফেলো তোমার। পিঠে? এখনকার যুগে কেউ পিঠে খায় শাশুড়ি মা? এখন সবাই খায় মোমো। চিকেনে পুর দেওয়া তুলতুলে মোমো, গরম সুপে ডুবিয়ে, উফ, জাস্ট ওয়াও। শোনো, তুমি রান্নাঘরে গিয়ে কয়েকটা পিঠেতে পুর ভরো, আমি আসছি। এই কথা বলে রাগিনী শাশুড়ি সেখান থেকে চলে যায়। তখন রাগিনী, এই মাদার ইন লটা না কেবল আমাকে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়বে। এখন পিঠে কি করে বানাই, আবার আমাকে ইউটিউবে রেসিপি দেখে পিঠে বানানো শিখতে হবে। এরপর রাগিনী রান্নাঘরের দিকে চলে যায় এবং সেখানে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে ইউটিউব নেড়ে ঘেটে পিঠে বানানোর রেসিপি দেখতে থাকে। এই তো পেয়েছি, দারুণ একটা রেসিপি। আজকে বানাবো ভেটকি মাছের পুর দিয়ে রকমারি পিঠে। আজই সকালবেলা ফাদার ইন ল ভেটকি মাছ এনেছে না? আর এই সব কাণ্ড কারখানা শাকচুন্নি রান্নাঘরের জানলা দিয়ে দেখতে থাকে। ও বাবা, এত দেখছি নতুন বউ এখনো কিছু শিখিনি। আর রকমই ঢেঁড়স মাছ মার্কা বউ রয়ে গেছে। দেখি তো বউটা এবার ভেটকি মাছের কি পেন্ডি চটকায়। তারপর রাগিনী ভেটকি মাছের পুর দিয়ে নানান রকমের পিঠে বানায়, আর সেই গন্ধ গিয়ে পৌঁছয় শাকচুন্নির নাকে। আর এদিকে তখন, কই গো বৌমা, পিঠে বানানো হলো? তোমার শ্বশুর মশাই, রাহুল, ওরা যে খেতে বসেছে। এই তো শাশুড়ি মা, অল কমপ্লিট। এই কথা বলে রাগিনী এক থালা পিঠে নিয়ে তার শাশুড়ির সাথে চলে যায়। এরপর বৌমার বানানো পিঠে তার ছেলে ও স্বামীকে খেতে দেয়। আর ওদিকে রান্নাঘর ফাঁকা পেয়ে শাকচুন্নি রান্নাঘরে ঢুকে। ভেটকি মাছের গন্ধটা একেবারে মমো করছে। দেখি তো একটা মাছের পিঠে খেয়ে কেমন বানিয়েছে। এর তো ভিতরে তো কাঁচা মাছ, কিন্তু আমার তো বেশ সুস্বাদু লাগছে খেতে। কিন্তু
ওদিকে তখন রাগিনীর শ্বশুর মশাই আর স্বামী যখন রাগিনীর পিঠে খেতে শুরু করে। কি অস্থির গন্ধ, এটা কি বানিয়েছো গো? বৌমা, এটা পিঠে বানিয়েছো না অন্য কিছু? এটা হলো মোমো স্টাইল ভেটকি পিঠে বাবা। খেতে কেমন হয়েছে? ওয়াক ওয়াক ওয়াক, থু থু থু। এটা কেমন পিঠে বানিয়েছো বৌমা? এটা তো আমি 7 জন্মেও 7 পুরুষও খাইনি। এই কথা বলে শাশুড়ি চমকে উঠে শ্বশুর মশাইকে চুপ করতে বলে, আর ছেলেকে বলে, অমন করিস না রাহুল, বৌমা যা বানিয়েছে তা হাসি মুখে খেয়ে নে। আবার যদি বৌমা রেগে গিয়ে বাপের বাড়ি চলে যায়, বলা তো যায় না। এই সুযোগে যদি কোনো শাকচুন্নি এসে ঢোকে। আপনি এইসব কি বলছেন মা? আমি চলে গেলে শাকচুন্নি মানে? কিছুই বুঝতে পারছি না। কিছু না, পিঠে খুব ভালো হয়েছে, ওরা তোমার সাথে মজা করছে। এবার আপনার জন্য নিয়ে আসি। এবার আমাকে খেতে হবে। এরপর রাগিনী রান্নাঘরে যায়। তখন শাকচুন্নি, মনে হচ্ছে রান্নাঘরে কেউ আসছে, আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। রাগিনী রান্নাঘরে ঢুকে দেখে তার তৈরি অবশিষ্ট থালার পিঠে পুরো খালি। এ কি, থালা দুটো পুরো খালি? অতগুলো পিঠে গেল কোথায়? আমি তো মাত্র একটা থালা নিয়ে গেছিলাম। তখনই শাকচুন্নি আড়াল থেকে বেরিয়ে রাগিনীকে মন্ত্র পড়িয়ে ঘুমিয়ে দেয়। তারপর তাকে রান্নাঘরে চালের বস্তার পিছনে লুকিয়ে রাখে। এরপরেই শাকচুন্নি তারপর ডাইনি রাগিনীর রূপ ধারণ করে থালায় সাজানো পিঠে নিয়ে সবাইকে খেতে দেয় এবং সেই সমস্ত পিঠে সবাই পেট ভরে তৃপ্তি করে খায়। বাহ বৌমা, এ হলো দারুণ সুস্বাদু পিঠে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার ঘরের দিকে ঘুমাতে চলে যায়। এবং পরের দিন সকাল হতেই শাশুড়ি মা, বৌমা, রান্নাঘরে গিয়ে চায়ের জলটা চাপিয়ে দিয়েছে তো মা? আমি গোয়াল ঘর পরিষ্কার করেই আসছি। না না মা, আপনি গোয়াল ঘর পরিষ্কার করতে যাবেন কেন? আপনি ঘরে গিয়ে বসুন, আমি গোয়াল ঘর পরিষ্কার করে চা বানিয়ে নিয়ে আসছি। বলো কি বৌমা, তুমি গোয়াল ঘর পরিষ্কার করবে? তুমি তো গরুর গোবরের গন্ধে নাক সক্কাও। কিন্তু রাগিনী রূপী শাকচুন্নি সেখানে আর না দাঁড়িয়ে গোয়াল ঘরের দিকে চলে যায়, আর শাশুড়িও নিচের ঘরের দিকে চলে যায়। আর এদিকে রাগিনী গোয়াল ঘরে ঢুকে নিজের আসল রূপ ধারণ করে। আমি কতদিন টাটকা গরুর দুধ খাইনি। আগে আমি গরুর দুধ খাবো, তারপর গোয়াল ঘর পরিষ্কার করবো। এই কথা বলে শাকচুন্নি গরুর দুধ খেতে শুরু করে। আর গরুর দুধ পেট ভরে খাওয়া হয়ে গেলে সে জাদু করে গোটা গোয়াল ঘর এক নিমিষে পরিষ্কার করে ফেলে। তারপর শাকচুন্নি রাগিনীর রূপ ধরে রান্নাঘরে চলে যায় চা বানাতে। এই রে, আমি গোয়াল ঘরে তো গরুর দুধ সব খেয়ে নিয়েছি, এখন চা বানাবো কি করে? ঠিক আছে, জাদু করে আমি এক্ষুনি দুধ নিয়ে আনছি। আর ওদিকে তখন চালের বস্তার পিছনে লুকিয়ে থাকা আসল রাগিনীর জ্ঞান ফিরতেই, এ কি, এটা কে? এটা একদম আমার মতো দেখতে। ঠিক তখনই শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। তারপর দিলে দিলে ফাট, এই পাত্রে দুধ আর চটপট। হি 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 হি, এবার আমি তাড়াতাড়ি চা বানিয়ে ফেলি। ওরে বাবা, এ তো এক শাকচুন্নি। কখনো আমার রূপ ধরছে, কখনো আবার শাকচুন্নির রূপ ধরছে। না না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। তখন শাশুড়ি মা আমাকে এই কথাটাই বলতে গিয়ে থেমে গেল। এই কথা বলে রাগিনী যেই বস্তার আড়াল থেকে পালাতে যাবে, ঠিক তখনই বাবা, নতুন বউ,
তোর তো দেখছি ঘুম ভেঙে গেছে, পালাচ্ছিলিস বুঝি? আমি বুঝতে পেরেছি তুমি একটা শাকচুন্নি। আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আর কোনোদিনও এখানে আসবো না। ড্যাডি, মাম্মি। তা তো হবে না নতুন বউ, তুই চলে গেলে আমার তো আর সংসার করা হবে না। আমি এখন তোর ছদ্মবেশে নয়, আমি তোর শরীরে ঢুকে সুন্দর করে সংসার করব। আর এই কথা বলা মাত্রই শাকচুন্নির আত্মা রাগিনীর শরীরে ঢুকে যায়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।